একুশের, হ্যাঁ? আচ্ছা, একুশের বলো তাহলে। বিশ্বজিৎ, আশা করছো তুমি কেপি কনস্টেবলে পাস করবে, তাহলে আমাকে কিন্তু এবারে তোমাকে একটু আমাকে ঝালাই করতে হবে। বলো তাহলে এটা কোনটা অ্যান্সার হবে বলো। দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং না, দার্জিলিং এই আলিপুরদুয়ার, বক্সা, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। এটা বাকিরা কেউ কিছু বলবে? তাহলে আলিপুরদুয়ার। তাহলে বিশ্বজিতের ইয়েটাই নেওয়া হলো, আলিপুরদুয়ার। এই দেখো পেনটা, আজকেও পেনটা ডিস্টারবেন্স শুরু করে দিয়েছে। আলিপুরদুয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা কিছুদিন আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে বলেছিলাম, যখন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জেড এস আই এর ফাউন্ডেশন ডেটা কবে ছিল? কে বলতে পারবে? কেউ বলতে পারবে জেড এস আই এর ফাউন্ডেশন ডেটা কবে ছিল? 1 জুলাই। গুড, 1 জুলাই জেড এস আই এর ফাউন্ডেশন। এই দিন আমি একটা জিনিস আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ বক্সা বাদ দিয়ে আর কোথায় আছে বলো। সুন্দরবন। সুন্দরবন, ভেরি গুড। সুন্দরবন, সুন্দরবনে আছে সুন্দরবন। আচ্ছা, এইবারে আমাকে বলো সুন্দরবনটা কোন জেলায় অবস্থিত বলো। দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, এই দুটা বাদ দিয়ে আর কি কোনো টাইগার রিজার্ভ আছে পশ্চিমবঙ্গে? না। নেই, গুড। তাহলে পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভের সংখ্যা আছে দুটা। আচ্ছা বলো, ভারতবর্ষে তাহলে টাইগার রিজার্ভের সংখ্যা কত বলো। আজকে একটু এখানে পশ্চিমবঙ্গের ভূগোলটা একটু ভালো করে ঝালিয়ে দেবো ম্যাপ দিয়ে, কিরকম মনে রাখতে হয় বলো। বলো ভারতে আছে, আমি হিন্টস দিচ্ছি, এমন একটা সংখ্যা আছে যেটা ডিআরডিওর সঙ্গে জড়িয়ে আছে। শান্তনু তো এগুলো ভালো বলতে পারো। হ্যাঁ, 1958। ইয়েস। ডিআরডিওর সঙ্গে 58 কি সম্পর্ক আছে? এই যে সালটা 1958 1958 সালে কি হয়েছিল? প্রতিষ্ঠা। হ্যাঁ, তাহলে আমরা এইরকম ভাবে মনে রাখবো, হ্যাঁ। 1958 সালে ডিআরডিও এস্টাবলিশ হয়েছিল, আর এই 58টা হচ্ছে গোটা ভারতবর্ষের টাইগার রিজার্ভের সংখ্যা। তাহলে এরকম মনে রাখলে একটু মনে রাখা সোজা হবে। বাকিরা কি বলো? ইয়েস। হ্যাঁ। হ্যাঁ স্যার, হবে। হ্যাঁ, হ্যাঁ, এইরকম ভাবে একটু মনে রাখতে হয়। আর মনে রাখা জিনিসটা কি করবে জানো, একদম টোটালি আমি বলবো নিজের মতো করবে মনে রাখা ব্যাপারটা। প্রেজেন্টেশন করারটা যখন যে জায়গায় প্রেজেন্টেশন করবে তখন সেরকম করো, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, মানে স্পিকিং পাওয়ার বাড়াও, কথা বলো, ভুল হোক। আজকে তোমাদেরকে একটা আমি ছোট্ট কথা বলি, মানে খুব ব্যর্থতার কাহিনী আর কি, মানে এটা খুব বাজে ব্যাপার যেটা বলা যায়। সেই তখন সময় আমরা যখন মেদিনীপুরে মেসে থাকতাম, আমি ফেলিওর গুলা বলি সবাইকে, আমি যে কোনো জায়গায় কোনোদিন আমি, এই জন্যই ছেলে মেয়েরা আমাকে ভালোবাসে, সত্যিটা স্বীকার করি। আমি মেদিনীপুরে এক সময় থাকতাম, তো সেই সময় কি হয়েছিল জানো, আমাকে টিউশনে আমি পড়াবার জন্য একটা জায়গায় কথা বলতে গেছিলাম, তো যার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম উনি অ্যাকচুয়ালি ইয়ে ছিলেন, উনিও কনস্টেবল র্যাঙ্কে চাকরি করতেন, মেদিনীপুর পুলিশ লাইনে থাকতেন, বুঝতে পেরেছ? তো মেসে যখন কোথায় যে 4 দিন পড়াতে যাব, তখন মেসের একটা দাদা বলল যে 4 দিন পড়াতে যাবি তো মোটামুটি 4 দিনে বলে দিবি 1,500 টাকা দিতে হবে, না তো আমি যেতে পারবো না। এরকম ভাবে বলতে হয়। তো আমিও পরের দিন মানে ঘুম থেকে উঠে ফোন করেছি, যেদিন আমার মানে সাক্ষাৎ হওয়ার ব্যাপার আছে গার্ডিয়ানের সঙ্গে, ঠিক আছে। তো আমি ফোন করে বললাম, হ্যালো, এরকম ব্যাপার, আর আমি কিন্তু 4 দিন পড়াতে যাব, 1,500 টাকা নেব। দেখো এইটা কিন্তু কোনো সৌজন্যতার মধ্যেই পড়ে না, ঠিক আছে। প্রথমে তোমাকে যেতে হতো, কথা বলতে হতো, ওর মুখ থেকে কথাটা নিতে হতো। তো সেদিন আমার ভুল হলো, ভুল হয়ে এসে আমার স্যার, যাদের সঙ্গে মিশতাম, আমার একটা বন্ধুর সঙ্গে কথা বললো। আমার বন্ধু একটা ছিল গৌরাঙ্গ মাহাতো বলে, বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। আমি বললাম, তখন ও বললো, বলছে যখন কারোর সঙ্গে কথা বলবি তো টিউশনির ব্যাপারে, তো
তো তখন বলছে টিউশনির যে বেতন এটা কখনো তুই প্রথমে বলবি না, তুই এটা প্রথমে বলছে ও গার্ডিয়ানের কাছ থেকে শোনার চেষ্টা করবি, তারপরে তুই বলবি। তো তাহলে একটা জিনিস দেখো, আজকে হয়তো তোমরা ভাবো যে আমি চাকরি পেয়ে গেছি 20 সালে, টিউশনি পড়াচ্ছি, পিএড কোর্স পড়াচ্ছি, তোমরা সবাই পড়তে আসছো। তাহলে আমারও একদিন আগে এমন দুর্দশা ছিল যেখানে আমি কথা বলতে পারতাম না। তাহলে আমি যদি ওই কথা বলতে পারতাম না, ভুল করলাম, তারপরে ওইটা নিয়ে যদি আমি কারোর সঙ্গে অ্যানালাইসিস না করতাম, তবে এমনটা নয় যে আমি আমার কোনো ছাত্রদের সঙ্গে অ্যানালাইসিস করছি, ওটা নয়। আমি আমার কিছু গুরুদেব সমতুল্য লোকজন রাখবো, একটা পজিটিভ মাইন্ড সেট আপ সবসময় রাখবে, খুব কাজে লাগে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরো আজকে আমি এই জায়গায় এসেছি। তো সেরকম তোমাদের এই যাদের কথা বলার জড়তা, প্রবলেম, এগুলো তোমরা কাটিয়ে ওঠার চেষ্টা করো। ব্যাপার হচ্ছে দেখো, হয়তো কেউ ক্রিটিসাইজ করলো, ব্যঙ্গ করলো, ওটা শুনে নিত, ওটা মানে একটা অনুশীলনের সেকেন্ড ফেজ। এবং গার্ডিয়ান আমাকে একটা কথা বলেছিল যে তুমি ভালো করে কথা বলতেই জানো নি, তুমি আমার ছেলেকে কি পড়াবে, এটাও শুনতে হয়েছিল। তো এখন করার আর কি আছে, এখন যখন জানিনি, বলা হয়ে গেছে, আর তো কিছু করার নেই, নেক্সট টাইম আর যাতে না বলা হয়। তারপর নেক্সট টাইম থেকে এতদূর অব্দি আর কথা বলা সেরকম সমস্যা হয়। তো ওইরকম তোমরাও যদি ধরো দেখো, তাহলে আমি যদি তখন সাহস করে আমি নিজে না কথা বলতাম, আমি হয়তো মেসের দাদা টাকা দিয়ে কথা বলাতাম, তাহলে ওই ভুলটা হয়তো মেদিনীপুরের মেসে না হয়ে আমার যদি ওটা ইন্টারভিউ রুমে হয়ে যেত, তাহলে আমি চাকরিটা কিন্তু পেতাম। তাহলে তোমরা, আমি আরো কিছু দেখবে গ্রামের দিকে কোনো অনুষ্ঠান বা কোনো সঞ্চালনা বা কোনো কিছু বলার দায়িত্ব, কোথাও ম্যানেজমেন্টের দায়িত্ব পেলে পেলে সবসময় জায়গাগুলো একসেপ্ট করে নেবে, দিয়ে করে নিজের জায়গাগুলো দেখবে মডিফাই করার সুযোগ পাবে। আর যদি না এগুলো কোনোদিন রিস্ক নিয়ে করো বা সুযোগ এলে করো না, তাহলে তুমি যে জায়গায় আটকে যাবে তখন তুমি শুধু অজুহাত দেবে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে চাকরি নেই বলছে, তো আমাদের কুলটিগরি স্কুলের 2014 সালে এইচএস ব্যাচে আমাদের শেষের দিক থেকে চাকরি পাওয়া শুরু হয়েছিল। যে এইচএস এ সব থেকে খারাপ রেজাল্ট করেছিল প্রথম চাকরি পেয়েছিল, আমাদের ব্যাচের ম্যাক্সিমাম ছেলেই চাকরি করে। এবারে তোমরা হয়তো বলছে তাহলে দেখো প্রিপারেশনটা তোমাকে সেরকম কনসাস ভাবে নিতে হবে, এটা সময় লাগবে। তুমি আমাকে ধরে নিয়ে চলো, বা তোমার কাছে যদি কোনো উদাহরণ থাকে আমাকে দিন বলবে যে স্যার এই লোকটা অনেকদিন ধরে পড়াশোনা করছে আর চাকরি হয়নি বা কিছুই করতে পারেনি, আমি তাকে দেখতে যাব এবং তার সঙ্গে আমি ইন্টারভিউ নিতে রাজি আছি। হ্যাঁ, এবারে কি হয়, পরিকল্পনায় ঘাটতি থাকলে তো মুশকিল। ঠিক আছে, আমার যে জিনিসটা দরকার আমাকে সেই জিনিসটা তো তৈরি করতে হবে না। ঠিক আছে, থাক, আর নয় বেশি বলা গেল। তাহলে যেটা বললাম, এইভাবে করে জিনিসগুলো শিখতে হবে ধীরে ধীরে। কথা বলো, কমিউনিকেশন তৈরি করো, মেন জিনিস হচ্ছে কথা বলতে হবে। আচ্ছা, যে জিনিসটা আমরা আহ দুটা ওয়ে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। আচ্ছা, প্রত্যেকেই তোমরা তো গ্রামে গ্রামে বাড়ি, মনে দেখো দেখো পড়াতে পড়াতে প্রত্যেকটা জিনিস আমি যা বলি সব পড়াশোনা এডুকেশন রিলেটেড, বাইরে একটু না। প্রত্যেকে গ্রামে বাড়ি তো, হ্যাঁ। হ্যাঁ। গ্রামে বাড়ি। হ্যাঁ আমি স্যার। যদি গ্রামে বাড়ি, আমি যদি তোমাদেরকে বলতে বলি যে তোমাদের গ্রামের ফ্যামিলি মানে, মানে এক একটা ধরো ঘরের তো চিহ্ন থাকে যে ওদের বাড়িতে এই হেড, যদি আমি বলতে বলি ধরো, তাহলে তোমরা ধরো এরকম যদি গ্রামটা হয়ে থাকে, এই দেখো এও আজকে আবার ডিস্টার্ব করা শুরু করেছে। হ্যাঁ, মোটামুটি এ যা হোক শান্ত ছিল, এও আবার এখন শুরু করে, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এবারে গ্রামে ধরো একটা মেন রোড হয়, অনেক সময় এরকমও রোড হয়ে থাকে, ঠিক আছে। এবারে ধরো টোটাল 20-25 খানা ঘর আছে, ঠিক আছে। দেখো আমাদের ডাব্লিউপি ছেলেরা বা যারা ধরো এই যে আজকে তোমরা 3-4 বছর যারা পড়াশোনা করছো কিছু খুঁজে পাচ্ছ না, তার কারণ যথেষ্ট আছে, আমি কেন বলে দিচ্ছি। দেখো আমি যথেষ্ট মানে ব্যর্থ হয়েছি অনেকবার, চাকরি করছি, গল্প অনেক কিছু, লং টাইম ধরে চুল পেকেও গেছে কিছু, যাকে বলা, ঠিক আছে, কনস্টেবলের চাকরি করছি। তোমাদেরকে যদি আমি গ্রামে এটা বলছি, তারপরে পশ্চিমবঙ্গের ম্যাপ ধরে কিছু জিনিস করাবো, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলতে বলি, ধরো টাইপ 1, তুমি লোকের নাম বলছো, তুমি প্রথম কি করলে, তোমার যে বন্ধুগুলাকে ভালো লাগে, যাদের সঙ্গে পড়ো, তাদের গুলাকে বলে দিলে, প্রথমে ওদের নামগুলো বললে।
তারপরে মোটামুটি তোমার ঘরের লোকের সঙ্গে যাদের পরিচয় আছে তাদের নামগুলা বললে। তারপর 3 নম্বর যারা তোমার দুশ্মন ওদেরগুলা শেষে রাখলে, যে তুমি বললে। আচ্ছা, টাইপ বি কি করলো? এই আমার পার্টি যারা যারা করে রাজনৈতিক দল সেগুলা, অমুক পার্টি যারা করে অমুক পার্টি, ওইভাবে ও মনে রেখেছে। আর টাইপ থ্রি কি করলো? আমারও তো পার্টি টাটি নয়, আমাকে লোক গুনতে বলেছে, ঘরে বসে লোক গুনবো, আমারও তো ভাব ভালোবাসা নাই, আমি এখান থেকে শুরু করব। এইভাবে গিয়ে এভাবে এসে এদিকে গিয়ে ঘুরে ঘুরে এইদিকে আসলাম, এইদিক হয়ে রাস্তার এই সাইড ধরে এইদিকে গলিতে ঢুকে এসে একদম এখানে শেষ করলাম। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, কার মেজারমেন্টটা ভালো আসবে বলো? প্রথমেরটা। এইটার মেজারমেন্টটা ভালো আসবে। বাকিরা? কার গণনাটা ভালো হবে বলো বাকিরা? স্যার প্রথমেরটাই হতো। প্রথমেরটাই। আচ্ছা, 3টা টাইপ আমি কি কি বললাম বুঝতে পেরেছো তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, টাইপ 1 সবাই টাইপ 1, তাহলে বিশ্বজিৎ বলছো টাইপ 1, যুবরাজও টাইপ 1, আর বিশ্বজিৎ বিএম, যুবরাজ ওয়াইএম, আর কে কি বলছো? কিন্তু সমস্যা হচ্ছে আজকে এই জায়গায়, কিছু জন কথা বলবেন, কিছু জন বলবে, ঠিক আছে, যারা বলবেন থাক, আর সম্মান দেওয়া সম্ভব হচ্ছে না, আমি ক্লাস কন্টিনিউ করছি। তুমি যখন এইভাবে বলবে, প্রথমে বন্ধুর নামগুলা ধরলে, এইখানে ধরলে, এইখানে ধরলে, এইখানে ধরলে, এইখানে ধরলে, তারপরে তোমার ঘরের সঙ্গে যাদের ফিল্ড আছে, এইখানে 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 এইখানে, হ্যাঁ, 3 নম্বর যেগুলো তোমার দুশ্মন, দেখবে এমন একজন আছে যে তো এই 3টার মধ্যে কোনোটাই পড়ে না, তখন তুমি কিন্তু সমস্যায় পড়ে যাবে। টাইপ বি তে রাজনৈতিক দল ভাবে। টাইপ থ্রি কি বললাম? একদম তুমি এই মাথা থেকে হেঁটে মনে মনে ভেবে 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 তোমাকে যেতে হবে না, কাউন্ট করার সময় এরকম ধরে 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 কাউন্ট করে তুমি এই প্রান্ত অব্দি চলে যাবে। টাইপ থ্রিটাই তোমার ক্ষেত্রে একদম উপযুক্ত হবে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমবে, মিস হওয়ার চান্স থাকবে না। হ্যাঁ কি না বলো? না এখনো বুঝতে পারলে না বিশ্বজিৎ যুবরাজ? হ্যাঁ, বুঝতে পারছি। আমি যেটা মানে আমার ভাবনা হুম। যেটা হচ্ছে, কম সময়ের মধ্যে হচ্ছে আমার বন্ধু মানে আমি আগে হ্যাঁ হ্যাঁ। লিখতে পারবো ওগুলা। তারপরে আমার বাড়ির রিলেটিভ মানে ওর নামগুলো আমি জ্বলতে পারবো। 3 নম্বর হচ্ছে শত্রুদের, ওগুলাও আগে পাচ্ছি। তার মধ্যে এইখানে সেই অপশনটা ছিল না যে কিছু কিছু বাদও থাকবে। বাদ থাকলে আলাদা কোনো ভাবা যেত, কিন্তু বাদটা তো বলা ছিল না। তাহলে আমি সময় বাঁচার জন্য প্রথমটা চয়েস করছি। কেন টাইপ থ্রিটাতে কি সময় বেশি লাগবে? টাইপ থ্রিও কিন্তু বেশি সেই লাগবে তোমাকে প্রত্যেক বাড়িতে যে মানে বাড়িতে যা গিয়ে। যেতে হবে না, তুমি যখন রিমাইন্ড করছো তুমি ওইভাবে রিমাইন্ড করবে, আমি তোমাকে দেখালাম জাস্ট। মানে তুমি যখন নামগুলা বলবে তো তুমি এক মাথা থেকে বলবে, জাস্ট তোমাকে হাঁটতে হবে না। তোমরা হাঁটা ভাবছো নাকি আমি পেনটা নিয়ে যেতে? হুম, আমি না সেইভাবেই না মানে এটা। না না, হাঁটা না, হাঁটা না। আচ্ছা ঠিক আছে, ওইভাবে বললে তাহলে যে কোনো জিনিস আমরা সিকুয়েন্স এবং সিস্টেমেটিক মনে রাখবো। ঠিক আছে, যা হোক, মুখ খুললে ভালো জিনিস। এবার দেখো, এটা আমি যেভাবে নিয়ে যাচ্ছি, এটা আমরা তাহলে নিয়ে যাব কোথায়? আমি আজকে প্রথমে একটা পশ্চিমবঙ্গের একটা ম্যাপ আঁকবো, ঠিক আছে? দেখবে এই ম্যাপে যদি তোমরা জায়গাগুলো একবার দেখো না, এবার তুমি হয়তো বলবে স্যার আমার তো ম্যাপ হয়নি, আমি আর কি ম্যাপ আঁকবো। দেখো, ম্যাপ এঁকে তোমাকে এখানে কেউ প্রাইজ নেওয়ার কথা বলছে না, ম্যাপ আঁকতেও কেউ বলবে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমাকে হচ্ছে ম্যাপটা আঁকলে তোমার কাজ করার সুবিধাটা অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে? সেইটা আমি তোমাদেরকে এখন দেখাতে চাই, ঠিক আছে? মনে রাখার সুবিধাটা তুমি তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারো যে স্যার, না ম্যাপে আমার আমার ম্যাপের থেকে এরকমই ভালো। তুমি এরকম বলছো তো, আজ থেকে ওই ট্রিক, গামছা নিয়ে হাটে যায়, বিবি রাজ, টিএমসি, বিজেপি, অনেক যে শ্লোক বানিয়ে আমরা যে কোনো জিনিস মনে রাখি, ওগুলা বেশি দিন চলে না, বুঝতে পেরেছো? ম্যাপ ধরে একটু ইয়ে করবে। হুম, আগের দিন যারা ক্লাস করেছো দেখবে গ্র্যান্ড গ্র্যান্ড স্ল্যামের,
গ্র্যান্ড স্ল্যামে দেখবে তোমরা ওইটা এমনি কাগজে পড়বে আর একটু ছবি দিয়ে যদি দেখতে পারো জিনিসটা কত ভালো হয়। ঠিক আছে, দাঁড়াও, মোটামুটি আঁকছি। আঁকা আমার এমনিতেই ভালো হয়নি, কিন্তু তবু পড়াশোনা পারপাসে আমাকে আঁকতে হয়। এটা হচ্ছে উপরের দিকের পার্টটা, হ্যাঁ। ম্যাপের একটা স্পেশাল ক্লাস দরকার আছে প্রত্যেক না, রাজ্যে যে জন্য না, না, অত স্পেশাল ক্লাস হলে না, অত স্পেশাল নয়, না, এই না, পড়তে মানে প্রত্যেক রাজ্যে রাজ্যে যে রাজ্যে যে জন্য বিখ্যাত সেখানে নোট না, মানে না, ভালো করে তৈরি হবে। ভালো ওই অত ভালো করা হবে না। ওর মধ্য থেকে তোমাকে করতে হবে, আলটিমেটলি হোল সিলেবাসটা কভার করা নেই অত। তুমি জিওগ্রাফি অত ভালো না, এইখানটায় তোমরা ভুল করো। যখন যেটা করবে পুরাটা ওইখানে ওইরকম না। একটা মোটামুটি আঁকলে ম্যাপের জন্য একটা পুরো ক্লাস অত সময় কোথাও হচ্ছে না। মোটামুটি একটা বেসিক নলেজ আঁকলে, দেখো এটা ম্যাপের পর্যায়ে পড়ছে না, কিন্তু এইটা আমাকে ম্যাপ ধরতে হবে। ম্যাপটা আগে এঁকে নিই, তারপরে আমি জেলাগুলোর নাম করবো, ঠিক আছে। এখানে অনেকগুলো সলভ করবো, এখানে ডিভিশন শেখাবো, কবে কোন জেলার উৎপত্তি হয়েছে। হ্যাঁ, আমার পড়ানোটা সম্পূর্ণ অড লাগবে, কিন্তু আমার সঙ্গে হাঁটো, আমি তোমাকে শিওর ডেভেলপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, মনে করিয়ে দেবো যে 2 মাস আগে তুমি এগুলো পাচ্ছ না, কিন্তু আজকে পাচ্ছ। আমি তোমাকে এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই এই জিনিসটা আমার কনফিডেন্স আছে। বাকি জিনিস আমার কনফিডেন্স না, তো নিজের ডেভেলপ আমি তোমাকে ঘটিয়ে আমি চোখের সামনে দেখিয়ে দেবো। এবারে ধরো বাবু, তোমাকে 100 অব্দি দৌড়ালে তুমি এই রে, এইটা খুব এইখানে এত ভার্টিক্যাল জিনিস না, মানে সেটা বলতে পারবে জানো? এটা হচ্ছে, কালিম্পং। না, আলিপুরদুয়ার। আর এটা কি বলতো? এটা হচ্ছে কোচবিহার, CHB লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এই মাঝখানের জেলাটা, আলিপুরদুয়ার জেলা কোথা থেকে তৈরি হয়েছে বলো? আলিপুরদুয়ার। জলপাইগুড়ি, জলপাইগুড়ি। আর এইটা কি জেলা বলো তো? দার্জিলিং সবার। এই এইটা হচ্ছে দার্জিলিং, এইটা হচ্ছে দার্জিলিং, আর এইটা হচ্ছে কালিম্পং। কালিম্পং। কালি লিখে রাখি, হ্যাঁ। আচ্ছা, এইটা কি হবে বলো? এইটা হচ্ছে মালদা। হ্যাঁ, আর এইটা, এই সরি 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 সরি, ভুল হয়ে গেল, ওটা মালদা নয়, মালদাটা নিচে, ওটা মালদা নয় শান্তনু, ওটা হচ্ছে উত্তর দিনাজপুর। ইউডি লিখলাম, হ্যাঁ, উত্তর দিনাজপুর। এটা হচ্ছে ডিডি, দক্ষিণ দিনাজপুর। এইটা হচ্ছে মালদা, ঠিক আছে। এখানে একটু শুরু হবে। আর মালদার পরে, এবারে তোমাদের অনেকে ভাববে আমরা কি ইউপিএসসি পড়তে এসেছি, না, একটু দেখে রাখো, যদি কেউ 5-6 লিখতে পারো। এটা হচ্ছে মুর্শিদাবাদ, এটা হচ্ছে মুর্শিদাবাদ হয়েছে। তারপরে এইখানে তোমার ছোট্ট করে নদিয়া, নদিয়া। এইখানে তোমার নর্থ, উত্তর, উত্তর 24। আচ্ছা, আর এইখানটায় তোমার অনেকগুলো আছে। এইখানটায় বিশেষ করে তুমি নদিয়ার লাগোয়া কলকাতা পাবে, KOL। আর এইখানে তোমার হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে। আচ্ছা, এই দিকটা এবারে আসি। আচ্ছা বলো, এই দিকে কি আছে? এই যে এই দিকের এইটা কি বলো? এই সাইডটা কি বলো? বলো। পুরুলিয়া। পুরুলিয়া। হ্যাঁ, পুরুলিয়া। আচ্ছা, এইখানে হচ্ছে তাহলে মুর্শিদাবাদের এইখানটাই হচ্ছে তোমার বীরভূম, 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 ঠিক আছে। বীরভূমের পরে এই জায়গাটায় হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান লাগোয়া। আর এই জায়গাটায় হচ্ছে
পূর্ব বর্ধমান, বর্ধমান। আর এইটা হচ্ছে পূর্ব বর্ধ, এটা হচ্ছে পশ্চিম। অনেকগুলো শেখাবো ওই জন্য ম্যাপটা আঁকলাম। হ্যাঁ, পশ্চিম বর্ধমান এই ছোট্টটা, পূর্বের সাপেক্ষে পশ্চিমটা ছোট। আর পশ্চিম বর্ধমানের সঙ্গে তোমার লাগোয়া হয়ে আছে পুরুলিয়ার একটু পার্ট, এদিকে লাগোয়া হয়ে আছে এইখানটায় এই এইখানটায় তোমার আছে বাঁকুড়া, বাঁকুড়া বিকে আছে, ঝাড়গ্রাম জে এইচ, এই দিকটা আছে ঝাড়গ্রাম। এটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমান। এইবারে তোমার পূর্ব বর্ধমানের সঙ্গে সেই ঘাটালের সেদিকে আছে দেখবে হুগলি, এই জি হুগলি, এই জায়গাগুলাই তোমার আছে পশ্চিম বর্ধমান। একটা আনুমানিক এইখানে হুগলিটা আছে। এইবারে এরকম জায়গায় হাওড়া, হা লিখে রাখছি, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, এইবারে বক্সা যে টাইগার রিজার্ভটা আমরা একটু আগে আলোচনা করলাম তো, বক্সা টাইগার রিজার্ভ, ওটা হচ্ছে এই যে এইখানে অবস্থিত, আলিপুরদুয়ার। ঠিক আছে, আর একটা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা কোনখানে? এইখানে, তাহলে এইখানটায়। ঠিক আছে, আচ্ছা এইবারে তোমাদেরকে আমি যেটা বলবো, আমাদের পশ্চিমবঙ্গের বলো মানে জাতীয় উদ্যান কতগুলো আছে? 6টা। 6টা। আমরা মনে রাখবো একদম উপর থেকে, যেখানে সেখানে নয়, একদম উপর থেকে আমরা মনে রাখবো। তাহলে এই যে বক্সা টাইগার রিজার্ভের ওইখানে একটা জাতীয় উদ্যান আছে কিনা বলো? আলিপুরদুয়ারে আছে কিনা বলো? আলিপুরদুয়ারে আছে। হ্যাঁ, আলিপুর, আরে বক্সা টাইগার রিজার্ভ, বক্সা জাতীয় উদ্যান, হ্যাঁ, তাই তো। দেখো হ্যাঁ। একদম সিস্টেমেটিক মনে রাখবো একদম উপর থেকে। তাহলে এই আলিপুর এএলপি, এই যে এই জায়গাটায়, এইখানটায় আছে কি? বক্সা, বক্সা জাতীয় উদ্যান। বলো আলিপুরদুয়ারে আর কি আছে? আরেকটা জাতীয় উদ্যান আছে, বলো। এলো পাথাড়ে আমি পড়াবো না, আমি সিস্টেমেটিক পড়াবো, বলো আর কি আছে? বাহ, নেওড়া আলিপুরদুয়ারে আর কি আছে? আরেকটা আছে জলদাপাড়া জাতীয়। শুধু জাতীয় উদ্যান মনে রাখলে হবে না, ওই আলিপুরদুয়ারে দুটা, তাহলে জলদাপাড়া আরেকটা হলো। ঠিক আছে, জলদাপাড়া। এইবারে কোচবিহারে কিছু নেই, জলপাইগুড়িতে, জলপাইগুড়িতে কি আছে বলো? বলো জলপাইগুড়ি, জলপাইগুড়িতে কি আছে বলো? কোন জাতীয় উদ্যান জলপাইগুড়িতে অবস্থিত? জলপাইগুড়ি মানে মানে ম্যাপের কোন জায়গাটা? ম্যাপের কোন জায়গাটা জলপাইগুড়ি বলো? এই জায়গাটা হচ্ছে জলপাইগুড়ি। আরে একবার কষ্ট করে এইভাবে মনে রাখো, আর ভুল হবে না কোনোদিনও। তাহলে দেখছো এইখানের যে ঘরটা, এইখানে তোমার দুটো পেয়ে গেলাম, এইখানে একটা। তাহলে জলপাইগুড়িতে কি আছে? জলপাইগুড়িতে গরুমারা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান হয়েছে। আর তারপরে তোমার আছে ওই যে উপরে যে ছোট্ট, উপরের ছোট্টটা, উপরে ওই জলপাইগুড়ির উপরের এইটা কি? এইটা এটা কোন জেলা? এইটা এই ছোট্টটা এটা সুন্দরবন। সুন্দরবন। বাহ, উপরে তুমি সুন্দরবন, কালিম্পং। কালিম্পং। হ্যাঁ কালিম্পং, উপরে তুমি সুন্দরবন দেখতে পাচ্ছ, কালিম্পং। তাহলে বলো কালিম্পং এর কি আছে? কালিম্পং এ আছে নেওড়া ভ্যালি, নেওড়া ভ্যালি হয়েছে। তাহলে কথা হলো তোমার আলিপুর দুয়ারে দুটো, জলপাইগুড়ি একটা, ওইখানে একটা, কটা? 4টা হলো। হ্যাঁ। তাহলে আরেকটা কি আছে? তাহলে ও দেখো ওই উপরের দিকে, এইবার আমি তোমাকে একটা জিনিস বলি, তাহলে আরেকটা, তাহলে দেখবে সিঙ্গলীলা যেটা বলে, সিঙ্গলীলাটা তাহলে কোথায় হবে বলো? সিঙ্গলীলাটা কোথায় হবে? দার্জিলিং, সিঙ্গলীলা জাতীয় উদ্যান। তাহলে দেখো
এইখানে তাহলে আলিপুরদুয়ারে দুটো। আচ্ছা, এইখানে তোমার হচ্ছে জলপাইগুড়িতে একটা, তিনটা, কালিম্পংয়ে একটা, চারটা, আর দার্জিলিং এ একটা। কটা? পাঁচটা হলো উপরে? উপরে পাঁচটা হলো তো? হ্যাঁ, পাঁচটা। হ্যাঁ পাঁচটা। আর একটা কি বেঁচে আছে? আর একটা আছে সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। ওখানে কি আছে? কি জাতীয় উদ্যান আছে? সুন্দরবন জাতীয় উদ্যান আছে? সুন্দরবন জাতীয় উদ্যান আছে তো? তাহলে দেখো, একদম ম্যাপটা প্রথমে আমি রিকল করব। ম্যাপের উপরের দিকে আমি একদম আলিপুর, একটু যদি ম্যাপটা একটু অভ্যাস করবে আর কোনোদিনও ভুল হবে না। আচ্ছা, তাহলে একটা জিনিস পরিষ্কার তো, যে পশ্চিমবঙ্গের বাঁয়ে ডাইনে মাঝখানে কোনো জাতীয় উদ্যান নেই, যা আছে উপরের দিকে আর নিচের দিকে। এইটা পরিষ্কার হলো কিনা সেটা বল। হ্যাঁ, হ্যাঁ। পরিষ্কার হলো? তাহলে যখন কোনো প্রশ্ন দিবে, এখন প্রশ্নগুলো কেমন আছে দেখো। গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জলপাইগুড়ি, বীরভূম, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, অমুক। তাহলে তুমি যদি দেখো যে ওই উপরের দিকের একটাই জেলা আছে, তাহলে তোমার অপশনে মানে তুমি ভালোভাবে উত্তর করতে পারবে কিনা বল। হ্যাঁ, হ্যাঁ, পারবো। একটু কঠিন। আর না হলে তুমি কি করবে বলো তো, ছটা মুখস্থ করবে, ছটা জেলার নাম মুখস্থ করবে। কিন্তু একটু ম্যাপ দিয়ে যদি একটু পিকচারাইজ করো, ম্যাপটা যেমনই হোক, তাহলে তোমার পড়াটা অনেক সোজা হয়ে যাবে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। আর তো আমরা কি করি, আমরা প্রথমে করতাম, একটা কোথাও পেলাম একটু পড়ে নিয়ে মুখস্থ করলাম, এটা কোথায় বসে, এটা কোথায় অবস্থিত। কিন্তু একটু ম্যাপ ধরে যদি জিনিসগুলো করো না, তাহলে খুব ভালো হয় আর কি। আচ্ছা, এইবারে জেলার নামগুলা, এইটা হচ্ছে এই এই জায়গা ছিল বোঝানোর মতো, ঠিক আছে। তাহলে এইটা একটা হয়ে গেল, এটা আমি সেভ করে রেখে দিচ্ছি, দাঁড়াও, এটা সেভ করে রেখে দিই, ঠিক আছে। এটা আমি আবার কপি করব, এই স্লাইডটা নিয়ে দাঁড়াও, কপি, এখানে আবার পেস্ট করো, ঠিক আছে। এখন এটা কি চালানো যাবে? মানি পাশে দেখ, দেখছিলাম, আর এখানে চলে যাবে, ঠিক আছে, থাক। আচ্ছা, এবারে আমাদের যে 23টা জেলার নাম কে বলতে পারবে বলো? 23টা জেলার নাম কে বলতে পারবে? 23টা জেলার নাম কেউ বলতে পারবে? এটা লেখা হয়েছে। হ্যাঁ, লেখা হয়েছে, তুমি বলতে পারবে? বলো দেখি, না দেখে তুমি রিমাইন্ডার করে বলতে পারবে? হ্যাঁ, এলোমেলো তবে বলতে পারবো। ঠিক আছে, এলোমেলো বলতে হবে, ভালো জিনিস, আজকে আমি আমারটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বলতে গেলে, আগে যেমন আমাদের 3টা বিভাগ ছিল, এখন আজকে তোমাকে জলপাইগুড়ি বিভাগ প্রথমে জানবে, জলপাইগুড়ি বিভাগ প্রথমে জানলে, তাহলে জলপাইগুড়ি বিভাগ মানে এই উপরের পাটটা। তাহলে এই জলপাইগুড়ি বিভাগে কোন কোন জেলার নামটা যুক্ত আছে বল? জলপাইগুড়ি বিভাগে কোন জেলার নামটা যুক্ত আছে বল? জলপাইগুড়ি। আলিপুরদুয়ার। আরে বাবা, বিভাগটার নামেই তো একটা জেলার নাম হচ্ছে, তাহলে কোন জেলাটা হচ্ছে? জলপাইগুড়ি জেলা, জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা, জলপাইগুড়ি থেকে কোন জেলা তৈরি হয়েছে? জলপাইগুড়ি থেকে কোন জেলা তৈরি হয়েছে? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। তোমাদের প্রত্যেকের অবস্থা খুব খারাপ, আলিপুরদুয়ার মনোসংযোগ কলকাতা। জিরো। আলিপুরদুয়ার। আর ওই টঙের দিকে কি কি জেলা আছে বলো? মাথার দিকে আর কি কি জেলা হতে পারে বলো? ওই ওই সেম ভূ প্রকৃতির কি কি হতে পারে, আর কি কি জেলা হতে পারে বলো? দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং, ভেরি গুড। আর কালিম্পং। দার্জিলিং, কালিম্পং। কালিম্পং, গুড।
আর কোচ হ্যাঁ কোচবিহার কোচবিহার। তাহলে উপর দিয়ে কটা জেলা হয়ে গেল? 5টা হয়ে গেল। এই টংটাতে তাহলে 5টা হয়ে গেল। ঠিক আছে, এবারে তারপরে আরেকটা বিভাগ আছে যেটাকে বলা হয় মালদা বিভাগ। যেটা কি বলা হয়? মালদা। তাহলে মালদা বিভাগের নামটার সঙ্গে কোন জেলাটা আছে? নামটার সঙ্গে কোন জেলাটা আছে? মালদা। মালদা। গুড, মালদা। তাহলে মালদার পাশাপাশি আর কি আছে? ওই উত্তর মুর্শিদাবাদ দিনাজপুর। উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ হ্যাঁ দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ। তাহলে ওই দিয়ে কটা হয়ে গেল? 4টা। তিনটা। 4টা, চারটা। মালদা, উত্তর দিনাজপুর, হুম, দক্ষিণ হুম। দিনাজপুর, মুর্শিদাবাদ, 4টা হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে এলো আমার বর্ধমান বিভাগ। তারপরে কি? বর্ধমান বিভাগ। ঠিক আছে, তাহলে বর্ধমান বিভাগে নামটার মধ্যে কটা জেলা লুকিয়ে আছে বলো? দুটা। কি কি? দুটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ভেরি গুড, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। আর জীবনে ভুল হবে না, 23টা নাম মানে একদম ম্যাপের মতো বলতে পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে পূর্ব বর্ধমান, দেখো এই আবার আজকে আবার পাঁচতারা করছে। পূর্ব বর্ধ আর পশ্চিম, আর কি হতে পারে? পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমানের পাশাপাশি কি আছে? পশ্চিম আর পূর্বের পাশাপাশি বলো। এই উপরে কি আছে? বীরভূম, আর নিচে বীরভূম। হুগলি। হুগলি। তাহলে বীরভূম আর হুগলি, এখানে কটা হলো তাহলে? চারটা। 4টা। তাহলে উপরে 5টা ছিল, তারপরে 4টা, এখানে 4টা। আচ্ছা, তারপরে তারপরে আমরা পশ্চিম বর্ধমান চলে এলাম। তারপরে এদিকে কি আছে? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব, এটাকে কি বলা হয় একসঙ্গে? মেদিনীপুর। মেদিনীপুর। আগে অ্যাকচুয়ালি 3টা বিভাগই ছিল, মেদিনীপুর বিভাগ, না মেদিনীপুর ছিল না, বর্ধমান, প্রেসিডেন্সি, জলপাইগুড়ি, মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর নামটার মধ্যে আমি কটা জেলা পাবো বলো? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম পূর্ব। আচ্ছা, মা যদি আসে তাহলে ছেলেও আসবে, তাহলে ছেলেটাকে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রাম আসা মানে জঙ্গলমহল পড়ছে, ও কোন দুটো জেলা নেবে? বাঁকুড়া। বাঁকুড়া বাঁকুড়া আর পুরুলিয়া। তাহলে কটা জেলা কভার করছে বলো? 5টা 5টা জেলা 5টা কভার। 5টা। তাহলে এখানে 5টা ছিল, 5 4 9, 9 4 13, 13 5 18, 18টা হলো। আর তাহলে কলকাতার দিকের জোনটাকে কি বলা হয়? প্রেসিডেন্সি জোন। তাহলে প্রেসিডেন্সি কলকাতা থাকছে। তাহলে কলকাতার সংলগ্ন কি কি জেলা আছে বলো? কলকাতার সংলগ্ন হাওড়া হাওড়া, উম, নদিয়া, নদিয়া, উত্তর 24 পরগনা, উত্তর দক্ষিণ 24, 24 পরগনা, দক্ষিণ দক্ষিণ চব্বিশ 24। কটা হলো তাহলে? 5টা। তাহলে দেখো এই যে 5টা, 5 4 9টা, 9 4 13, 13 5 এখানে 18, 18 5 23 হলো। তাহলে হ্যাঁ তুমি যদি এই জেলার নামগুলা যদি এলোপাথাড়ি বলো, তুমি যদি 22টা বলো, তুমি দেখবে 23টা খুঁজে পাচ্ছ না কোথায় মিস্টেক হচ্ছে। তুমি যদি মানে বিভাগ ধরে ধরে বলো, তাহলে ভুল হওয়ার চান্সটা কিছুটা হলেও কমবে কি কমবে না বলো? কমে যাবে। হ্যাঁ, তাহলে ঠিক এইভাবেই তোমরা করবে। ঠিক আছে, এবার আমি আর একটা নতুন স্লাইডে যাব। তাহলে দেখো, আমি জাতীয় উদ্যান 6টা আলোচনা করে দিলাম। আর কি আলোচনা করলাম? কিভাবে কোন জেলা কোন বিভাগে পড়ছে এবং কোন দিকে আসছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমি তাহলে বলে দিলাম, কার সঙ্গে কার যোগাযোগ থাকতে পারে। এইবারে দেখো, ওই যে আমরা দেখবে চিৎকার করে করে পড়ি যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, আমরা চিৎকার করে করে পড়ি তো, হ্যাঁ কি না? হ্যাঁ। আমরা চিৎকার করে করে পড়ি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ওর কি কি জেলা বলো, কে বলতে পারবে?
নদিয়া, হুম পূর্ব পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া। আচ্ছা, এখানে পুরুলিয়া, নদিয়া আর কলকাতা। বাঁকুড়া। ধুর, কলকাতা নয়, ও কলকাতা। হ্যাঁ, ঠিক। কি পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব। শোনো, এইবারে তোমাদের কাজ যেটা আছে, এই যে বাঁকুড়া, এইখানে ম্যাপটা আমি ঠিক কথা, এইরকম জায়গা থেকে তুমি রেখাটা টানো, ঠিক আছে? তাহলে তুমি এই বরাবর রেখাটা টানলে তুমি এইরকম নদিয়ার দিকে চলে এলে, তাহলে এখানে তোমার পুরুলিয়া পড়ছে, এখানে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, 5টা জেলা তো। 5টা। তাহলে দেখো এই যে এইখানে শুরু হবে তোমার পুরুলিয়া, তারপরে এই যে দেখো বাঁকুড়া, তারপরে তোমার হচ্ছে এখানে পশ্চিম বর্ধমানটা কভার করবে, পূর্ব বর্ধমান, আর এখানে নদিয়া। একটু ম্যাপটা আঁকার প্রবলেম হয়েছে। তাহলে তুমি যদি ম্যাপটা রিকল করতে পারো, আর যদি তুমি বাম দিক থেকে ডান দিকে চলে যাও, তাহলে ওই সূত্র মনে রাখার কোনো দরকার আছে? তুমি আমাকে বলো, আছে কি? না, তাহলে আচ্ছা, এইটা আমাকে বলো যে মাঝে মাঝে কিছু লোককে দেখলে তোমার চেনা মনে হয় কিন্তু নাম জানো না, হ্যাঁ কি না বলো? এইটা হয় কিনা বলো, বাস্তবে বলো। এই যে বাজারে মার্কেটে হয় তো, যে হয়। এই লোকটা, হ্যাঁ, ওর বাড়ি অমুক জায়গায়, এর ছেলেই পড়াশোনা করে, এ ডাক্তার, এ ওষুধ দেয়, এর বাড়ির পাশে এই আছে, কিন্তু লোকটার নাম বলে পড়ে না। তাহলে আমাদের কি হবে, মনে রাখার জন্য একটু এই ধরনের জিনিস ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে আগের দিনও বলেছি যে আমি নোট দেবো, আমি যেটা তোমাদেরকে শেখাবো যে কিভাবে পড়বে আর কিভাবে নিজের ডেভেলপ করবে, এইটা তোমাদেরকে আমি শেখাবো। আমি আজকে এইখানে এটা না করে আমি 10টা কোশ্চেন সুন্দর লিখে গল্প করে পেরিয়ে যেতে পারতাম, কিন্তু না, আমি আমার মতো করে পড়াবো। ঠিক আছে, ব্যাস, এটার কাজ এখানেই শেষ। এইখানে আমি তোমাদেরকে পরের পেজে তোমাদের মন পছন্দের কিছুগুলা জিনিস আমি পড়াবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের আগে 19টা জেলা ছিল, তারপরে 23টা। এবারে বলো 23তম জেলাটা কি ছিল, বলো, বলো কি ছিল? পূর্ব বর্ধমান। 23তম জেলাটা ছিল পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান মানে যা ইচ্ছা বলে দিচ্ছে, ওই যে এলোপাথারি পড়াশোনা করলে যা হয় কম সময়ের মধ্যে। পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান। বলো এই জেলাটা কবে তৈরি হয়েছে, তারিখটা কে বলতে পারবে? 2017 সালে, 7 এপ্রিল। 7/4/2017। এবারে বলো 22তম জেলাটা কি ছিল? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। এটা না বলতে পারলে তোমাকে কালকে ঝাড়গ্রাম থেকে বের করে দেওয়া। বলো ঝাড়গ্রাম ওটা কত তারিখ? ওটা 4 তারিখ। 4/4/2। যদি কোনোদিন 4 আর 7 গুলিয়ে যায়, ঝাড়গ্রামে 4টা অক্ষর মনে রাখবে, পশ্চিম বর্ধমানে 7টা। ঠিক আছে, তার আগে কোন জেলাটা বিভাজিত হয়েছিল বলো? 21তম জেলা, 21তম জেলাটা বলো? কালিম্পং। এটা 2017 সালে হয়েছে, কোন তারিখে বলো? 14ই ফেব্রুয়ারি 2017। তাহলে 2017 সালে টোটাল 3টা জেলা। তারপরে 20তম জেলাটা কি হয়েছিল? যেখানে 2টা জাতীয় উদ্যান আছে, বলো? যেখানে 2টা জাতীয়, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে 2টা জাতীয় উদ্যান আছে, সুন্দর 2টা জাতীয় না, উদ্যান ম্যাপে। আলিপুরদুয়ারে আছে। আলিপুরদুয়ার। জলপাইগুড়ির থেকে আলিপুরদুয়ার। এই গেল নাকি গো? এই তো গেল, যা, এই তো সাংঘাতিক পিপিটি। তাহলে হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কবে তৈরি হয়েছিল বলো? আলিপুরদুয়ার একটা হিন্টস আমি দিব, তেলেঙ্গানা রাজ্য সেই বছর তৈরি হয়েছিল। 2014। গুড, 2014। 2014। তারিখটা কত? 25 জুন। 25শে জুন। জুন 2014। ঠিক আছে, এর আগে 19তম জেলাটা, কয়েকটা ডিভিশন জাস্ট মনে রাখো। 19তম জেলাটা কি ছিল, কে বলতে পারবে? বলো, আমাদের সঙ্গে জড়িয়ে আছে, কে বলতে পারবে?
মেদিনীপুর। মেদিনীপুর তৈরি হয়েছিল কোনটা? মেদিনীপুর আবার কি তৈরি, নতুন হ্যাঁ, কোনটা? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। সালটা হচ্ছে 1/01/2000 কত কত? আরে প্রথম দিন ক্লাসে আলোচনা করেছিলাম, বলো। রামসার সাইটের সঙ্গে কম্পারিজন করে বলো কত হবে এটা? 2002। 2002। 2002। তার আগে বলো 18তম জেলাটা কি ছিল বলো। তার আগে 2002 সালের আগে আগে বিভাজনটা কত সালে মনে আছে? উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর হয়েছিল, দিনাজপুর বিভাজিত হয়েছিল। উত্তর ও দক্ষিণ দিনাজপুর 10 বছর আগে, মানে কত সাল হচ্ছে? 2002 সালের 10 বছর আগে। 1992। একদম 1992, তারিখ আর মনে রাখতে হবে না। তারপরে হচ্ছে উত্তর আর দক্ষিণ 24 পরগনা বিভাজিত হয়েছিল। উত্তর আর দক্ষিণ 24 পরগনা, 24 পরগনা। এটা হচ্ছে 1986-তে। ঠিক আছে। এবারে আরেকটা জিনিস তোমাদের একটু সিকোয়েন্স করে আমি মিলিয়ে দিই, তাহলে সুবিধা হবে। আমাদের যখন ভারত মানে পশ্চিমবঙ্গ, দেখো পশ্চিমবঙ্গ থেকে ডিটেলসে প্রশ্ন আছে, কেন করাচ্ছি তার যথেষ্ট কারণ আছে। অনেকে লেভ নিল, সে নিল, ঠিক আছে, যারা থাকছো তোমরা ফল পাবে, আমি বলে দিচ্ছি পরিষ্কার। প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আছে, আমি বলে দিচ্ছি এগুলো। পশ্চিমবঙ্গ যখন ধরো ব্রিটিশদের কাছ থেকে এলো, তখন কতগুলা জেলা ছিল কে বলতে পারবে? 1947 সালে। 1947 সালে কতগুলা জেলা ছিল বলো? 14টা জেলা ছিল। ঠিক আছে। এবারে 14টা জেলা থেকে কোচবিহারটা পরে যুক্ত হয়েছে, ওটা হচ্ছে 15তম জেলা, কোচবিহার। ঠিক আছে। কোচবিহার হচ্ছে 15তম জেলা, ওটা অ্যাড হয়েছিল তোমার 1950 সালে। ঠিক আছে। তাহলে তারপরে কত, তো 16তম জেলা, বলো 16তম জেলাটা কি হবে? 16তম জেলাটা হচ্ছে পুরুলিয়া। তখন 1956 সালে আরেকটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, মানে রাজ্যের পুনর্গঠন আইন পাস হয়েছিল। এই পুরুলিয়া জেলাটা আগে কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল কে বলতে পারবে? পুরুলিয়া জেলাটা আগে কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল? ঝাড়খণ্ড। না, ঝাড়খণ্ডের কাছাকাছি গেছো বলো। ঝাড়খণ্ডেই তো তৈরি হয়েছে 2000 কত সালে। ঝাড়খণ্ড কত সালে তৈরি হয়েছে কে বলতে পারবে? ঝাড়খণ্ড কত সালে তৈরি হয়েছে? ঝাড়খণ্ড 2000 সালে ঝাড়খণ্ড তৈরি হয়েছে। ঝাড়খণ্ড কোথা থেকে তৈরি হয়েছে? বিহার। বিহার। কি? তো তাহলে আমি কত সালের আলোচনা করছি এটা? 1956। 56। তাহলে তার আগে পুরুলিয়া কার সঙ্গে যুক্ত ছিল? ঝাড়খণ্ড কোথা থেকে উৎপন্ন হয়েছে? বিহার থেকে। বিহার। তাহলে পুরুলিয়া তখন কার সঙ্গে যুক্ত ছিল? বিহার। 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 এইবারে পরীক্ষায় প্রশ্ন পড়ে, দেখো আমরা সচরাচর কিটা অভ্যস্ত থাকি, যে ঝাড়গ্রাম জেলা আগে কোন জেলার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু যখনই তোমাকে বলে দেবে যে পুরুলিয়া জেলা ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল, তখন তোমার মনে হবে যে প্রশ্নটা ঠিক আছে, তো এটা হবে বিহার। ঠিক আছে। তাহলে 2000 সালে ঝাড়খণ্ড। আচ্ছা, ঝাড়খণ্ড বিভাজিত হওয়ার পর তারপরে আর একটা কোন রাজ্য বিভাজিত হয়েছিল বলো তো? আমি একটু আগে বলেছি, কিন্তু একটু আগে বলেছি আলিপুরদুয়ারের ওইখানে আলোচনা করতে গিয়ে বলেছি। আর কত হিন্ট দেবো? 2014 সালে বলো। এবারে আপাতত উত্তরটা দাও। তেলেঙ্গানা। তেলেঙ্গানা, গুড। কে বললো? যুবরাজ। গুড, শুনছো, ভাল লাগছে, ভেরি গুড। তাহলে 2014 সালে হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা কোথা থেকে ভেঙে করে হয়েছিল বলো তো? তেলেঙ্গানা কোথা থেকে? অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে করে হয়েছিল তেলেঙ্গানা। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি,
জম্মু কাশ্মীর আগে রাজ্য ছিল, তারপরে আর একটা বিভাজন হয়েছিল। ওইটা কত সালে হয়েছিল বলতো? জম্মু কাশ্মীর রাজ্যটাকে বিভাজিত করে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। ওটা কত সালে বলতে পারবে? 31শে অক্টোবর 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্যটাকে বিভাজিত করে জম্মু কাশ্মীর আর লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে। ঠিক আছে, তাহলে এতগুলো ফরমেশন আমি বলে দিলাম। ব্যাস, এই পর্যন্ত, এইটাই এই প্রশ্নটা। এখন দেখো এলোপাথারি করা হচ্ছে, একটু বোরিং লাগবে, যখন থিওরিটিক্যাল করা হবে ঠিক ভালো লাগবে। এই কি ব্যাপার, তোমরা সবাই চুপচাপ, মানে এরকম পড়াতে অভ্যস্ত নয় নাকি? তোমাদের রেসপন্স নেই কেন? সুভাষ, যুবরাজ বলো, বাদ বাকি এরা তো একটু কম বেশি পরিচিত। চুপচাপ যে, সুভাষ, হ্যাঁ স্যার বলুন। মানে এরকম পড়াতে অভ্যস্ত নয় নাকি? এটা কি ভালো হচ্ছে না? আমি তো কম্পারিজন করে করে বলে দিচ্ছি। স্যার ভালো হচ্ছে তো। স্যার ভালো একদম। হচ্ছে, মানে আমরা এগুলা অন্যরকম ভাবে মনে রেখেছিলাম আর কি। কিন্তু তুমি আপনি আহ, অন্যরকম ভাবে হ্যাঁ, বললেন। কিন্তু দেখবে এই যখন তুমি ছবি দিয়ে মনে রাখবে না, এটা লংজিবিলিটি হয়। আর তুমি নয়তো সেই দেখবে ওই তোমার, যেমন আমি বলি, যেমন এই কর্কট ক্রান্তি রেখাটা আমি কিরকম হ্যাঁ ভাবে হ্যাঁ মনে রাখতাম দেখো। পিপি বাবু পিএনবি ব্যাংকে টাকা রাখেন। এবারে এই শ্লোক তুমি কতদিন মনে রাখবে বলো? তুমি একটু চর্চার বাইরে চলে গেলে ভুলে যাবে, কিন্তু তুমি যদি ম্যাপ ধরে মনে রাখো, তুমি ম্যাপ ধরে কেন মনে থাকে আমি তোমাকে বলছি। দেখো, তুমি নিউজ চ্যানেল খুলবে, পশ্চিমবঙ্গের ম্যাপ দেখতে পাবে। তুমি ইউটিউব ঘাঁটবে, কোনো না কোনো দিন তুমি ম্যাপ দেখতে পাবে। তুমি দেখবে কোনোদিন একটা কোনো সমীক্ষা দেখাচ্ছে এবিপি আনন্দে, ম্যাপ ধরে ধরে ওরা জায়গা ফুটকি ফুটকি করে বলে দিচ্ছে যে এইগুলাতে ঝড় হতে পারে, এইগুলাতে আগের বারে গন্ডগোল হয়েছিল ভোটের সময়। তাহলে মানে আমি এমন ভাবে নিজের মনে রাখবো যেটা আমার সোসাইটি সেইভাবে মনে রাখে। তাহলে তোমার মনে রাখাটা কমন হবে কিনা বল, বুঝতে পেরেছো? হ্যাঁ হুম, ম্যাপটা আমরা এই আজকে আমার ক্লাস বাদ দিয়ে তুমি একটু মোবাইল ঘাঁটলে বা একটু নিউজ চ্যানেল দেখলে তুমি দেখতে পাও কিনা আমাকে বলো। হ্যাঁ। বা তুমি দেখবে ট্রেনে যখন ট্রাভেল করছো তখন সেই ম্যাপ বরাবরই কিন্তু তো আমরা যাচ্ছি। হ্যাঁ, বলো 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 সুভাষ, বলো কি বলছিলে? হ্যাঁ আমি বলছিলাম, মানে এটাতে তো অভ্যস্ত ছিলাম না, আমাকে করতে হবে। আমার কাছে পশ্চিমবঙ্গের ম্যাপও আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই এটাই। ম্যাপটাতে আঁকতে হবে আগে, এঁকে হ্যাঁ নিয়ে দেখতে হবে যে জায়গাগুলা যেমন হ্যাঁ ভাবে হ্যাঁ বলেছেন ওইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে ব্যাপারটা কি বলো তো, তুমি এই আঁকতে বসলে যে খুব ভালো হবে এমনটা না, কিন্তু তোমাকে ধীরে ধীরে করতে হবে। ঠিক আছে, মানে আমি হুম। তোমাদেরকে যেটা করতে চাইছি, দেখো আমি তোমাদেরকে যেটা করতে চাইছি সেটা বলে দিচ্ছি। দেখো, মানে তোমরা ধরো আমার কাছে পড়তে এসছো, মানে তোমরা একটা, আজকে তোমাদেরকে আমাকে ভিতটা করতে হবে। এবারে আমি চাইছি ভিতটা তোমাদের আমি স্ট্রং ভাবে করে দিই, যাতে তোমরা পরবর্তীকালে লোড দিলে আর কোনো সমস্যা না পড়ে। আর তুমি ভিতটা কমজোরি করে তুমি ঘর তুলে নিলে, একটা ঝড় চলে এলো, পড়ে গেলে, আবার ভিত বড় করে দিলে আবার একটা আমফান চলে এলো। ওই জন্য আমি তোমাদেরকে একদম পাকাপাকিভাবে শক্ত করতে চাইছি। তোমরা পড়াশোনাটাকে ভালোবাসবে, ইন্টারেস্টও তৈরি হবে, শিখবো, প্লাস চাকরির কথা ভাবো। দেখো, চাকরির কথা যদি না ভাবতাম তাহলে এই মক টেস্ট গুলা প্রত্যেকদিন কিন্তু নিতাম। ঠিক আছে, এবারে এত ডিপলি পড়া না দেখলে সবাই বলবে তুই ইউপিএসসি দিবি নবি ডব্লিউবিসিএস, কিন্তু যথেষ্ট সিস্টেমেটিক। এই যে তোমার ম্যাপটা ধরো একবার যদি তুমি গ্রিপ করে নাও, তাহলে এই জায়গাগুলো কত সুন্দর তোমার মনে আসবে বলো দেখি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, 22 দাগের প্রশ্ন, কলমকারী চিত্রশিল্পী এটা কোন রাজ্য হবে বলো? বলো, কে বলতে পারো? বলো বলো, যে কেউ বলো। রাজস্থান? না, রাজস্থান নয়। আচ্ছা, তাহলে হিন্টস দিচ্ছি। অন্ধ্রপ্রদেশ, তাহলে অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ, গুড। তাহলে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, আচ্ছা এবারে কিছু জিনিস রিপিট করবো। রাজস্থানের রাজধানী কোথায় বলো? সিএম আর রাজধানী। রাজস্থানের রাজধানী কোথায়? জয়পুর। জয়পুর। রাজস্থানের জয়পুরকে কি বলা হয়? মিষ্টি। মিষ্টি। গোলাপি শহর। গোলাপি গোলাপি শহর। শহর। আচ্ছা, রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি বলো? রাজস্থান।
ভজনলাল শর্মা। ভজনলাল শর্মা। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছে বলো এখন? এন চন্দ্রবাবু নাইডু। এন চন্দ্রবাবু নাইডু। আচ্ছা বলো, গুজরাটের মুখ্যমন্ত্রী কে আছে? ভূপেন্দ্র প্যাটেল। আচ্ছা এবারে বলো, গুজরাটে বিমান দুর্ঘটনায় তাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেল তার নাম কি ছিল বলো? তার নাম ছিল বিজয় রূপানী। তার নাম ছিল বিজয় রূপানী। এবারে মধ্যপ্রদেশের বলো, মুখ্যমন্ত্রীর নাম কি? মোহন যাদব। ঠিক আছে। এবারে বলো এইটা কোনটা হবে 23-এরটা? 10:30টায় ছেড়ে দেবো, 10:30টায়। বলো এটা কোনটা হবে বলো? বলো কোনটা হবে? স্যার বিএডটা হবে। বিএড হ্যাঁ, বিএডটা বিএড। বিএডটা। দেখো এইটার ক্ষেত্রে কি করে জানো, প্রথমে অপশন এলিমিনেট করার চেষ্টা করো। প্রথমে ধরো এই যে ইটা ভুল আছে, এটা আগে হাটিয়ে দেবে। আচ্ছা তারপরে দেখো ইভি আছে, এখানে ই এফ আছে, তাহলে এইটাকে আগে হাঁটাবে, তারপরে এটা আগে হাঁটাবে। তারপরে এখানে যেতে যেতে দেখতে পাচ্ছ এইখানে এইখানে এফটা সোজাসুজি বসে, তাহলে এটা হাঁটিয়ে দিল। তার মানে হচ্ছে এইটা। ঠিক আছে, গুড। তাহলে এইগুলো যেরকম স্পিড করবে সেরকম বাড়বে। ফিচার্সটা কি আছে? হুম। অজাতশত্রু কোন মহাজনের অধিপতি ছিল বলো? মগধ। মগধ। এই মগধ। মগধ। আচ্ছা অজাতশত্রু কোন বংশের রাজা ছিলেন? অজাতশত্রু। হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক। একদম সঠিক উত্তর। আচ্ছা অজাতশত্রুর একটা উপাধি ছিল, তার নাম কি? উপাধিটা কি ছিল বলো তো? অজাতশত্রু ক্লাসিক্যাল রাজা ছিল, ক্লাসিক্যাল। ক্লাসিক্যালের শ্রেণিক। শ্রেণিক, ক্লাসিক্যাল শ্রেণিক। অজাতশত্রুর ছেলের নাম? বিম্বিসার। বিম্বিসার না বিন্দুসার? ঠিক করে বলো। বিন্দুসার। হ্যাঁ, বিন্দুসার। বিন্দুসারের উপাধি কি ছিল? সেটা কৌণিক। কুনিক। তিনি তার বাবাকে হত্যা করেছিলেন, কুনিক বিন্দুসার। ঠিক আছে। এই, ঠিক আছে। লো, অঙ্কটা একটু শর্টে খাটে করার চেষ্টা করো, দেখি কে পাচ্ছ দেখি। আচ্ছা 10:30টায় ছাড়লে তো হবে না, আগে ছাড়বো? না, 10:30টা। যুবরাজ, সুভাষ, কি মতামত? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে লেট এটা। হলেও হ্যাঁ চলবে, স্যার, কোনো চাপ 10:30টা। নেই। 10:30, 10:30 খাওয়া দাওয়া করতে হবে সবাইকে। আজকে ডিস্টার্ব হলো, ঠিক আছে। কথা কই, ঠিক আছে। ঠিক আছে, অঙ্কটা একটু করো। পারছি না। পাচ্ছি না আর? না, হচ্ছে না। হচ্ছে না স্যার। হচ্ছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। ঠিক আছে, আমি এখন ব্যাপারটা নিয়ে ময়দানে নামছি। তাহলে আমি কিভাবে অঙ্ক শিখাবো, আগে তোমরা বড় ওয়েতে করতে শিখবে। ঠিক আছে, তারপরে শর্ট ওয়ে। তাহলে আমি তোমাদের আগে অঙ্ক শেখাবো। ঠিক আছে, ওটা তো ক্লাস চলাকালীন হবে ধীরে ধীরে।
আচ্ছা, এখানে 4 জন তোমরা প্রত্যেকেই পেড কোর্সে আছো। আহ, সংবিধান পড়াবো, সংবিধান বই কিনবে। আরেকটা জিনিস করবে, 6 থেকে 10 পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অঙ্ক বই আছে না, এগুলা কিন্তু একটু জোগাড় করতে হবে, বুঝতে পেরেছো? যদি জোগাড় করতে পারো কারো কাছ থেকে ভালো কথা, আর নয়তো পিডিএফ আমি দিয়ে দেবো, মেদিনীপুরে কোন একটা জেরক্স সেন্টার থেকে জেরক্স করে নেবে, কম টাকায় জেরক্স হয় দেখবে মেদিনীপুরে, বোথ সাইড জেরক্স। হ্যাঁ, স্যার আপনি পিডিএফ দিয়ে দেবেন। পিডিএফ আরে পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে, কিন্তু ওটা বই করে রাখবে, ঠিক আছে? পিডিএফ তো দিয়ে দেবো ঠিক আছে, ওটা হ্যাঁ, পিডিএফ বাদ দিয়ে আমার কিন্তু কাছে 19 আছে। ঠিক আছে, পিডিএফ তো দিয়ে দেবো সেটা ঠিক আছে, কিন্তু বইয়ের আকারে করে মানে বইটা একটু কেনার যে মানে সংবিধান বইটা বলছি একটু কিনবে। বইটা কিনে তুমি যদি বইয়ের ওভারঅল সিলেবাসটা সম্বন্ধে আয়ত্ত করতে পারো না, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। বই কিন্তু কিনতে হবে, আমি বলে দিচ্ছি। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে বইটা উল্টাবে, ওটাতে অনেক নলেজ জ্ঞান হবে। হ্যাঁ, অতএব একটু হাঁটো আমার মতো, দিলেই 5 জনের থেকে দেখো ডিফারেন্স হয়ে গেছে। জিকে ক্লাসটা করো না, তোমাদেরকে দেখো না ছকে ছকে কত জিনিস মনে রাখায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে অঙ্কটাতে কি ছিল? একটি হোস্টেল, তাই তো? তাহলে হোস্টেল, তাহলে সুভাষ তুমি তো পাথরা হোস্টেলে থাকো নাকি? হ্যাঁ, হস্টেলে থাকি না, মোটামুটি আচ্ছা, যাই বাড়িতেই হোক। থাকি, কিন্তু এই তুমি মাধ্যমিক কত সালে দিয়েছো? মাধ্যমিক 2016। 16, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে হোস্টেল, তাহলে হচ্ছে হোস্টেল। আমি গ্রাফ দিয়ে একটু করছি, ছাত্র সংখ্যা। দেখো, আমি আমি কি করি জানো তো, পড়াশোনাটাকে একটু যতটা সহজভাবে প্রেজেন্টেশন করা যায় আমি সব দিন ওটাই ভাবি। দৈনিক মাথা পিছু খরচ, এটা জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, মাথা পিছু, দৈনিক মাথা পিছু খরচ, আর দৈনিক হচ্ছে মোট খরচ। মানে ব্যাপারটা কেমন হচ্ছে, ভুলে যাও অঙ্কের কথা, ভুলে যাও, এখন আমি কনসেপ্টটা বুঝি। ধরো ছাত্র সংখ্যা হচ্ছে 10 জন আছে, দৈনিক হয়তো ওদেরকে 4 বেলা খাবার দিতে এভারেজ ধরো আমি 120 টাকা ধরছি। হ্যাঁ, মানে মাথা পিছু একটা ছেলের পিছনে 120 টাকা। তাহলে 10টা ছেলের জন্য কত টাকা খরচ হবে, বলো কত হবে? দৈনিক মাথা পিছু খরচ 120, 10টা ছেলে আছে, তাহলে কত টাকা হবে? 1200। 1200 টাকা। তাহলে এইটা হচ্ছে আমার মনে রাখার জন্য। হ্যাঁ, ব্যাস, এটা আমার কোথাও লাগবে না, এটা আমি মুছেই ফেলি, নয়তো পরে আবার এই না না আমি মুছবো না, আমরা যারা ক্লাস করছি বোঝার জন্য করতে পারি। তাহলে আমাদের ওই হোস্টেলে প্রথমে কতজন ছাত্র ছিল বলো? 35 জন। জন। 35 জন। এইবারে আমার একটা জিনিস হচ্ছে, দেখো মাথা পিছু খরচের একটা বলেছে, পরে দেখো প্রশ্নটাতে বলেছে না মাথা পিছু খরচ 1 টাকা কমে গেল, কিন্তু মাথা পিছু খরচটা কত আমি তো জানি না। মাথা পিছু খরচটা দেওয়া আছে কি? না, দেওয়া নেই। দেওয়া না নেই। না, তাহলে দেওয়া নেই। তাহলে আমি মাথা পিছু খরচটা, কোথায় পালালো কারসারটা, এখানে আছে। মাথা পিছু খরচটা আমি মনে মনে এক্স ধরে নিলাম। এই চল, আরে মাথা পিছু খরচটা এক্স। তাহলে বলো দৈনিক মোট খরচটা কত হবে? x মাইনাস 1। এমন মাথাটা ফাটাবো না, x-1 এক গণিত 1 হয়। ও এক এক্স গুণিত গুণিত 1 হবে। এখানে x উপর গুণিত একটা, 35। হ্যাঁ এক্স উপরেরটা। গুণিত 35, যে যা পাচ্ছে বলে যাচ্ছে, একটু না, আমি ফিলিংস নেওয়ার নিচেরটা চেষ্টা। বলতেছিলাম। হ্যাঁ, নিচেরটা কেন বলবে, যেটা জিজ্ঞেস করছি সেটা বলবে। 35 গুণিত এক্স, তার মানে হচ্ছে 35 এক্স। আরে যদি না বুঝতে 35। পারছো, উপরেরটা দেখবে তো। আরে পরে পরে তো আমি যাচ্ছি ধাপে ধাপে, দাঁড়াও। তাহলে ওটা 10 জনের 120 হলে 1200, এই জন্য 35, তাহলে টাকা ধরে নিচ্ছি, তাহলে কত টাকা? 35 টাকা খরচ হয় সচরাচর। তাহলে পরের লাইনে আমার কি বলেছে, যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায়, তাহলে ছাত্রের সংখ্যা আগে কত ছিল? 35 প্লাস 35 প্লাস কত হবে? 7, 7 হ্যাঁ, 35 প্লাস 7 কত হবে? 42।
42 42 জন, ভেরি গুড। তাহলে তখন কি বলেছে, মাথা পিছু খরচ কত টাকা করে কমবে? 1 টাকা। 1 টাকা। মাথা পিছু খরচটা আগে কত ছিল? আগে এক্স এক্স। তাহলে এখন মাথা পিছু খরচ কত হবে? এক্স মাইনাস 1। x minus 1 ভেরি গুড, এক্স মাইনাস ওয়ান মাথা পিছু খরচ। ঠিক আছে, তাহলে আগে ছাত্র সংখ্যা 35 ছিল, দৈনিক মাথা পিছু খরচ এক্স ছিল, তাহলে টোটাল খরচ হতো দৈনিক 35 টাকা টোটাল। আচ্ছা, এখন তাহলে কত আছে? ছাত্র সংখ্যা 42, দৈনিক মাথা পিছু খরচ এক্স মাইনাস ওয়ান, তাহলে দৈনিক মোট খরচটা কত হবে? উত্তরটা বলার দরকার নেই, কনসেপ্ট আগে বলো, তারপরে ধীরে ধীরে উত্তরে যাও। বলো তাহলে দৈনিক মাথা পিছু খরচ এখন কত হবে? এক্স মাইনাস 1 ইন্টু 42। ভেরি গুড, এক্স মাইনাস ওয়ান গুণিত 42। কিন্তু ব্যাপারটা কি হইলো বলো তো, তুমি তোমার ঘরের লোককে এগিয়ে দিলে আর তুমি পিছনে আছো। না, আগে তুমি থাকো। 42 গুণিত এক্স মাইনাস x ওয়ান। minus 1 হ্যাঁ, তাহলে এইটা গুণ করলে কেমন হবে? 42 এক্স মাইনাস 42। বুঝতে পারলে সবাই? হ্যাঁ, হ্যাঁ হয়েছে এটা? 42। হ্যাঁ, তো 42 এর সঙ্গে একবার এক্স গুণ করলে তাহলে 42 এক্স, আর হ্যাঁ 42 হ্যাঁ এর সঙ্গে ওয়ান মাইনাস 42 হচ্ছে না, একের গুণ করলে। হুম। এইবারে কি বলেছে, তাহলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। তাহলে মেসের খরচটা আগে আমার এইটা ছিল, আর এই যে রেজাল্টেন্টটা আসলো, এইটা কি বলেছে, যে খরচটা প্রতিদিন কত টাকা বৃদ্ধি পায়। তার মানে এইটার থেকে এটা কত বেশি? 42 বেশি। কত বেশি? 42 বেশি। ওইখানে লাইনটাই দেখো, এটাই বলা আছে, একটু আগে বলা আছে যে হোস্টেলের, বলছে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কম। তাহলে 1 টাকা কম হলে তোমার এখানে এটা হচ্ছে 42 মাইনাস এক্স, আর যেটা 35 এক্স এর থেকে কত বড়? 42 বড়। একটু আধটু বোঝা গেছে তো? না, বুঝতে আরেকবার। হ্যাঁ আগে বিশ্বজিৎ তুমি প্রশ্নটা পড়ো, একটু মাথাটা ঠান্ডা করে দিলেই বুঝতে পারো। প্রশ্নটা পড়ো। প্রশ্নটা পড়েছো বিশ্বজিৎ? দেখছি দেখছি। ও- আচ্ছা, দেখো ওই মাথা পিছু আয়টা 1 টাকা কমানো হলো, তখন বলেছে মাথা পিছু আয়টা 1 টাকা যদি কমানো হয় তাহলে 42 টাকাটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে শর্তানুসারে 35x প্লাস 42, এইটা সমান হচ্ছে এই রেজাল্টটা, 42x মাইনাস 42। ঠিক আছে, তাহলে বা 35x, এই 42টা দিয়ে গেলে মাইনাস 42x, আর এখানে হচ্ছে মাইনাস 42 মাইনাস 42, তার মানে এটা হচ্ছে মাইনাস 7x, এখানে মাইনাস 84, মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান হচ্ছে 84/7, তাহলে হচ্ছে 12 7 84 হলো। এই স্পিকার অফ করো বিশ্বজিৎ। এই বাকিরা পুষ্প, আমাদের উম, সুভাষ আর যুবরাজ বুঝতে পারলে? স্যার বলুন। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবারে কিন্তু দেখো, প্রশ্নে হ্যাঁ। কিন্তু আমাকে উত্তরটা চাইনি, প্রশ্নে আমার কি চেয়েছে, যে প্রতিদিনের গড় খরচটা, আমি কি বললাম, আমি মাথা পিছু খরচটা বের করেছি না, এক্সট্রা কি ছিল? এক্সট্রা আমার কি ছিল? মাথা মাথা পিছু। মাথা পিছু, কিন্তু প্রশ্ন আমার মাথা পিছু খরচ চেয়েছে কি? হ্যাঁ। প্রশ্ন কি চেয়েছে? না গড় প্রতিদিনের গড় খরচ প্রতিদিনের গড় খরচ কত? 35 বলো 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 বলো। 35 এক্সের জায়গায় 35, 35টা ছাত্র 35 সংখ্যা বলা আছে আর তুমি 35 বলছো না বলো না বলো 42 42। 35 গুণে এই যে এক্স এর মানটা বসালে হবে ওই জায়গাটাতে। হ্যাঁ, 35 এক্সটা দৈনিক খরচ। আরে বোর্ডের নিচে দেখো 35 এক্স, পুষ্প কি বলে যাচ্ছ? ছাত্র সংখ্যা 35 42, এটা দৈনিক খরচ কোথায়? হ্যাঁ 35 এক্স, ঠিক বলেছো। তার মানে হচ্ছে 35 এক্স
তার মানে হচ্ছে 35 গুণিত হচ্ছে 12। ও না বুঝলে অঙ্ক করলে এরকম হবে, 12 5 60 6, 12 2 36, 36 4 42, 420। তাহলে উত্তর হলো। পুষ্প তুমি এখানে যে বলছি খরচ 35 বলছো, 35-এর উপরে কি আছে? ছাত্র সংখ্যা লেখা আছে তো। আমার দৈনিক খরচটা 35, সেই তো ওইটা বের করলাম 420। ওইটা 420 বুঝতে মিলেছে? পারছি না। হ্যাঁ, বুঝতে হ্যাঁ না, ওইটা আমি বুঝতে পারছিলাম না। এখন পেরেছো তো? আর নয় তো এটা ঠান্ডা মাথায় দেখবে, বুঝতে পেরে যাবে ঠিক। আচ্ছা, এখন হালকাই বুঝতে পারবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি কি আছে। জিকে দিয়ে তো সব দিন শেষ করি। দাঁড়াও, এটা আগে সেভ করতে হবে, সময় হয়ে গেছে। এর পরেরটা কি আছে দেখি না, একটু যদি জিকে থাকে করিয়ে দেবো। আরে একটা রিজনিং আছে, ব্যাস এটা দিয়ে শেষ করবো, ভালো লাগবে। বলো, কার্নিভরাস, টাইগার, উল্ফ কোনটা হবে বলো, 26-এরটা। বলো। তো বিয়েরটা বিয়েরটা ম্যাঙ্গো ব্যানানা ফ্রুট, তাই তো? তাহলে সুভাষ বলছে ম্যাঙ্গো হ্যাঁ ব্যানানা ফ্রুট, বাকি সুভাষ এইটা বলছে, সুভাষ, সুভাষ মাহাতো। বাকিরা পুষ্প, যুবরাজ, বিশ্বজিৎ, স্যার সিএটটা হতে পারে, সিয়ারটা হতে স্টুডেন্ট। পারে। যুবরাজ মাহাতো, YM মাই। আর পুষ্প, বিশ্বজিৎ কোনটা? বি। বি। এটা পুষ্প বলছে PM। বিশ্বজিৎ আছো নাকি লাইনে? হ্যাঁ আছে। কোনটা হবে বলো? কোনটা হবে বলো? হচ্ছে হ্যাঁ, হচ্ছে না, বুঝতে পারছি না আর কি। বুঝতে পারছি না। ইংরেজি আচ্ছা আচ্ছা, প্রত্যেকের যুক্তি আমি নেবো। সুভাষ কেন বললে এটা বলো। কোন বিয়েরটা হুম। স্যার এখানে দেয়া আছে কার্নিভরাস টাইগার উড, মানে হচ্ছে ওরা সর্বভুক প্রাণী। আচ্ছা, তো সেই অনুযায়ী ম্যাঙ্গো ব্যানানা ফ্রুট। ম্যাঙ্গো ব্যানানা ফ্রুট। আচ্ছা, পুষ্প বলো। ফ্রুট ওই যে ম্যাঙ্গো আর ব্যানানা, ওইটাই ভেবেছি। কার্নিভোরাস মানে সর্বভোগ নয়, কার্নিভোরাস হচ্ছে মাংসাশী। আচ্ছা, যুবরাজ বলো। স্যার বলো। স্যার আচ্ছা বুঝতে পারছি না। আচ্ছা, আন্দাজে করছি, আমি বলে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, কার্নিভোরাসটা হচ্ছে কি মাংসাশী প্রাণী, মানে এটা হচ্ছে একটা শ্রেণী বা দল, গ্রুপ। এই গ্রুপের একটা সদস্য হচ্ছে তোমার বাঘ, আর একটা হচ্ছে নেকড়ে। তাই তো সুভাষ, এটাই বুঝেছো তো? সবাই এটা বুঝতে পেরেছো যে হ্যাঁ হ্যাঁ কার্নিভোরাসটা একটা তাদের হচ্ছে ছাতার মানে একটা দল। দলের হচ্ছে টাইগার একটা, আবার উল্ফ, আরো অনেকে আছে। এইবারে তোমাদের যে কনসেপ্টটা দেখো, প্রথমে কি আছে, দল আছে, তারপরে দলের মেম্বার গুলো আছে, তাই তো? প্রথমে দল আছে, হুম। তারপরে মেম্বার 1 মেম্বার 2। তোমরা কি করলে? ম্যাঙ্গো মেম্বার 1 মেম্বার 2, তারপরে দল আছে। তাহলে এটা কি একই রকম হলো? না না না। না। বিয়েরটা হবে। এ বলতো তো, যদি ওটা এরকম বিয়েরটা থাকতো, ফ্রুট ম্যাঙ্গো ব্যানানা, যদি এরকম থাকতো তাহলে হতো, হ্যাঁ। তাহলে হওয়ার চান্স ছিল। এবারে দেখো, স্টুডেন্টস একটা দল, স্টুডেন্টস এর মধ্যে কি হ্যাঁ আছে? বয় আর গার্ল হতে পারে। এইবারে দেখো, এই যে ক্যাট, কাউ, মিল্ক, এগুলা তো কোনোটাই দলের মধ্যে পড়ছে না, এটা আলাদা জিনিস। আচ্ছা, প্লেয়ার, এবারে প্লেয়ার দিয়ে এখানে যদি সচিন, সৌরভ দিত তাহলে হতো, কিন্তু প্লেয়ারের পর মাস্টার দিয়ে দিয়েছে, ম্যানেজার দিয়েছে, তিনটা আলাদা দল। তাহলে তোমাদের অপশনটা যদি ঘুরিয়ে দেওয়া থাকতো তাহলে একদম এপ্রোপ্রিয়েট হতো, তাহলে এটাও একটা ভুল হলো। বুঝলে সুভাষ? পুষ্প, বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, আজকের জিনিস ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। গুড নাইট। ফ্রি ক্লাস আমাদের আর একদিন হবে, যেটা হচ্ছে শনিবার। ঠিক আছে, শনিবার দিন ঝড়ের গতিবেগে করে সব শেষ করে দেবো। 26টা কোশ্চেন হয়েছে, একদম শেষ করে দেবো। আর 22 তারিখ থেকে পেড ক্লাস হবে, আমি পেড ক্লাসের বইয়ের লিস্ট দিয়ে দেবো।
ঠিক আছে, সেই অনুপাতে একটু বইটা কিন্তু দয়া করে কিনবে, ঠিক আছে। আর ওই ক্লাসের বইগুলোর পিডিএফ হয়তো ওগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু যেগুলো টেক্সট বই একটু কিনবে। টেক্সট বই কিনলে তুমি জ্ঞানের লেভেলটা কোথায় যাবে তুমি ভাবতে পারবে না। একটু ভরসা করো, একটু, ঠিক আছে। বই বইগুলোর লেখক গুলো তো মানে বিশেষ হ্যাঁ, ভালো। হ্যাঁ, দেখো আমি আরেকটা জিনিস, একবারে তোমাদেরকে সব বই কিনতে বলবো না, পরিষ্কার বলে দিচ্ছি। সংবিধান পড়ানো শুরু করব, আর আমি শুরু করব হচ্ছে রিজনিং, প্রথমে এই দুটা বই কিনতে বলবো, ঠিক আছে। মানে বইটা অর্ডার করতে হবে তো আসতে হ্যাঁ, সময় হ্যাঁ, লাগে। অর্ডার, ওই জন্য আমি আজকেই বইয়ের দুটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে। আজকেই স্যার হ্যাঁ, আমি একটা বইয়ের ছবি পাঠাচ্ছি, একটু দেখবেন তো ওই আচ্ছা পলিটিক্যাল ঠিক বইটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, দেখো, যদি কারো কোনো জিনিসের উপরে তো বই কেনা আছে তাহলে কোনো অসুবিধা নেই। মানে আমি চাইছি যে কম্পিটিটিভ লেভেলের যে কোনো একটা বই যেন তোমার কাছে থাকে। তুমি পাঠাবে সুহাস, আমি তোমারটা দেখবো। যদি ধরো রিজনিং এর কেউ কোনো বই আজ থেকে 2 বছর আগে কিনে নিয়েছে, হয়তো আলাদা কথা হতেই পারে, কিন্তু আমি চাইছি যেন মানে কম্পিটিটিভের উপর যে কোনো একটা বই যেন তোমার কাছে থাকে, ঠিক আছে। মানে বইটা আমাদের থাকলে হ্যাঁ, চঞ্চল ঘোষের পিডিএফটা আছে। না, পিডিএফ না, এইখানে সমস্যা, পিডিএফ আর বইয়ের মধ্যে ফার কনসেপ্ট, ঠিক আছে। তুমি পিডিএফ এ গিয়ে 1 পেজ আর 70 পেজ কম্পারিজন করতে পারবে না, চট করে চোখের পলকে করতে পারবে, কিন্তু ওটা বই থাকলে না চোখের পলকে কম্পারিজন করা যায়। সুতরাং বইয়ের অজস্র গুণ আছে, বইয়ের নিয়ে কোনো রিজনিং এ কথা চঞ্চল চঞ্চল ঘোষ চলে না আলাদা কিছু? না। তুমি যদি রিজনিং এর চঞ্চল ঘোষের হার্ড বুক নিতে পারো, কোনো অসুবিধা নেই, হার্ড বুক একটা রাখো, ওই পিডিএফ চলবে না, পিডিএফ বহুত সমস্যা আছে ইদানিং, বুঝতে পারছো না পিডিএফ, এতদিন তো পিডিএফ পড়লে, একবার বই নিয়ে দেখো না, ঠিক আছে। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, হ্যাঁ। আমি বইয়ের লিস্টগুলো আজকেই দিয়ে দেবো, যেহেতু একটা ভালো পয়েন্ট বললে যে বইগুলো তো অর্ডার দেওয়ার একটা ব্যাপার আছে, তো ঠিক আছে, এই পর্যন্ত।